This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত্রি 8টায় আপনার কথা বলতে ঠোঁটকাটা 1 ঘন্টা। সত্য সেলুকাস, কি বিচিত্র এই বাংলা। রোজ যা দেখছি, যা শুনছি, যাদের দেখছি, যদি একটা শব্দে তা ব্যাখ্যা করতে চাই তাহলে কি বলা যায় বলুন তো? মাৎসন্যায়। দেখুন, এর থেকে জুৎসই দ্বিতীয় আর কোনো শব্দ অন্তত আমার মাথায় আসছে না। পরপর যদি ছবিগুলো দেখি, বাংলার এখনকার পরিস্থিতি বর্ণনা করতে পাল লিপিতে শব্দটি প্রথম প্রয়োগ করা হয়েছিল এই মাৎসন্যায়। মাৎসন্যায়ম ছিল শব্দ, সংস্কৃত শব্দ। বাংলা করলে হয় মাছের ন্যায়। সমসাময়িক অন্যান্য লিপি, খালিমপুর তাম্রশাসন, সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যেও মাৎসন্যায়ন শব্দটি পাবেন। মাছেদের জগতে কি হয় জানেন? বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। তেমনি আমাদের সমাজেও হয়। দুর্বলের ওপর সবলের অত্যাচার, ক্ষমতাশালীদের হাতে শোষণ, নিপীড়ন, এই সবই এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শাসকের হাতে রাশ আর থাকে না। এক কথায় তাই হলো মাৎসন্যায়। কৌটিল্যের অর্থশাস্ত্রেও এভাবেই মাৎসন্যায়ের ব্যাখ্যা আছে। আইন শৃঙ্খলা বজায় রাখার মতো শক্তিশালী শাসন ক্ষমতার অভাব হলে যা হয়, সোনারপুরে ধরুন না, দেখাবো সেই ছবি। সোনারপুরের এক দামাল তৃণমূলী জামাল সালিশি বসানোর জন্য বাড়ি বানিয়ে ফেলেছেন। বিচার ও শাস্তির সমস্ত ব্যবস্থা দামাল জামালের বাড়িতেই। দেশে আইন কানুন নেই নাকি? লোকজন বলেন সোনারপুরের শাহজাহান। এসব কথা স্পেশাল রিপোর্টে বলার মতো। শাসক দলের মুখর নেতারাও কি বুকে হাত রেখে বলতে পারবেন এ সবটাই বিচ্ছিন্ন ঘটনা? চোপড়ার জেসিবি বিচ্ছিন্ন, আড়িয়াদহের জয়ন্ত বিচ্ছিন্ন, খালেক, সন্দেশখালীর শেখ শাহজাহান। এরা কারা? শাসক দলের মেশিনারি। আজ সকাল থেকে একটা ছবি তো দেখছেন। তৃণমূলের কাউন্সিলর সুনন্দা সরকার তৃণমূলেরই যুব সভাপতির ওপর চড়াও হয়েছেন। খাস কলকাতার ছবি। এটাও স্পেশাল আইটেম, মানে 8:30টায় দেখাবো। সত্য সেলুকাস, কি বিচিত্র এই বাংলা। এই মাৎসন্যায় বাংলার শুরুটা আজ হোক সুড়ঙ্গ দিয়ে। সাদ্দামের সুড়ঙ্গে গিয়ে পুরো ফিল্মি সিনেমার স্ক্রিপ্টকে হার মানায়। খাট থেকে সোজা খালে। ভাবা যায়? সেই সাদ্দাম যার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতেও হাত কাঁপে না। মাৎসন্যায় বাংলার নতুন চ্যাপ্টার, সাদ্দাম আর তার সুড়ঙ্গ। চলুন সুড়ঙ্গে যাই। কুলতলির কৌতূহল, যত রহস্য এখন সাদ্দামের এই সুড়ঙ্গে। 40 থেকে 42 ফিট দীর্ঘ এই সুড়ঙ্গের রাস্তা গিয়ে মেশে খালে, কেওড়া খাল। খাল গিয়েছে মাতলা নদীতে। বর্গীর উপদ্রব থেকে বাঁচতে একসময় সম্পন্নরা বাড়িতে সুড়ঙ্গ কাটতেন। বাংলার জমিদাররাও কেউ কেউ সুড়ঙ্গ তৈরি করেছিলেন। একসময় রাজা মহারাজারা সুড়ঙ্গ পথ ব্যবহার করতেন, সবই আত্মরক্ষার জন্য। গোপন সুড়ঙ্গ পথ। কিন্তু সাদ্দাম সুড়ঙ্গ কেটেছিলেন কেন? সাদ্দামের সুড়ঙ্গের রহস্য কি? এই সেই রহস্যময় সুড়ঙ্গ, যে সুড়ঙ্গর একটা দিকে এই যে গ্রিলের দরজা দেখা যাচ্ছে, এই গ্রিলের দরজার ওপারে সাদ্দাম সর্দারের শোবার ঘর।
এবং সেই ঘর থেকে সোজা এই কংক্রিটের সুড়ঙ্গ, ইট দিয়ে তৈরি করা কংক্রিটের সুড়ঙ্গ নেবে গেছে পাশের যে খাল, সেই খালে। আর এই খাল যুক্ত মাতলা নদীর সঙ্গে। আর এই সুড়ঙ্গ ঘিরেই দক্ষিণ 24 পরগনার একটি নকল সোনার মূর্তি বিক্রি করার চক্র তদন্ত করতে গিয়ে কার্যত তাজ্জব বনে গিয়েছে দক্ষিণ 24 পরগনার জেলার পুলিশ। যেই সুড়ঙ্গ ধরে সরাসরি একেবারে খাল, এবং তারপর সেখান থেকে অনায়াসে তার মতো পগার পার। যখন পুলিশ এসছে তখন সে বাইরে দেখেছে পুলিশ, আর নিজে ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে তার যে বাড়ি, একেবারে বাড়ির পেছনের দিকের অংশে আমরা এসছি, একেবারে বাড়ির পেছনের দিকে অনেকটা জঙ্গল এবং নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে। সুতরাং এই জায়গাটা কোনোভাবেই তারা কি কথা বলছেন, কাদের সঙ্গে কথা বলছেন এবং সে কি পরিকল্পনা করছে, প্রতিবেশী গুনাহ করে যে টের পাবে না, তার কোনো প্রতিবেশীই নেই। পুলিশ এখন এটাই জানার চেষ্টা করছে যে এই জায়গাটায় ডান দিক এবং বাঁ দিক কোন দিকে যাওয়া যায়, কিভাবে পদ্ধতিতে যাওয়া যায় এবং কোন রাস্তা ধরে সে চলে গেছে। সাদ্দাম সর্দার এবং তার ভাই, এই দুজনের বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে যে নদিয়ার এক বাসিন্দাকে নকল সোনার মূর্তি দেবে বলে 12 লক্ষ টাকা আত্মসাৎ করেছে এই দুই ভাই। এবং তারপরেই যখন পুলিশ এখানে আসে সাদ্দামের খোঁজে, তখন তারা গুলি চালিয়ে, পুলিশের দিকে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। এখনও তারা ফেরার। পুলিশের কাছে কার্যত এখন এই রুট ম্যাপ খোঁজা একেবারে যথেষ্ট কঠিন বিষয়, এবং পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে এই সুড়ঙ্গ এখানে আর কার কার বাড়িতে রয়েছে, না একমাত্র সাদ্দামের বাড়িতে এই সুড়ঙ্গ রয়েছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বাড়ি লাগোয়া খাল, সেখানে সুড়ঙ্গ পথের দরকার কি পড়ল? খালে ডিঙি নৌকায় ভাসার শখ হলে এমনিতেই পারতেন। লুকিয়ে চুরিয়ে তার জন্য ঘরের মধ্যে সিঁধ কেটে সুড়ঙ্গ কেন? তাও কি নিজের শোয়ার ঘরে, খাটের তলায়? রহস্য কোথায়? নিজের পালানোর পথটাই তো করে রেখেছিলেন সাদ্দাম। কুলতলির শাহজাহান, তার ডিঙি এখনো খালের পাড়ে বাঁধা। এই ডিঙিতে চেপেই কি পালিয়েছেন সাদ্দাম? আমার একেবারে ঠিক পিছন নেই, এটাই কিন্তু সাদ্দাম সর্দারের বসত বাড়ি, আর তার সঙ্গে সঙ্গে গোয়ালঘর, রান্নাঘর রয়েছে। আর এই বাড়ির সঙ্গেই লাগোয়া এখান থেকে এই খালটি বয়ে গিয়েছে। আর বাড়ির সঙ্গেই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে গোপন সুড়ঙ্গের। কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে শুধু সুড়ঙ্গ নয়, একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু রয়েছে, যেটা দিয়ে সহজেই প্রয়োজনে খালের এপার থেকে ওপারে সহজেই চলে যাওয়া যাবে। আমরা দেখব যে এই দড়ি ধরে এইভাবে যদি টানা যায়, তাহলে কিন্তু সহজে সেটাকে যেমন এপারে নিয়ে আসা যাবে, আবার ওই দিক থেকেও টেনে নিলে একইভাবে চলে যাওয়া যাবে। খাল টপকানোর জন্য এই জলেতে ভাসমান একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু এখানে রেখেছিল, এটা কিন্তু তারই প্রমাণ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা। সোমবার এই সাদ্দামকে ধরতেই পুলিশ কুলতলির গ্রামে ঢোকে। সংবাদ মাধ্যম পৌঁছানোর পর আর ঢুকতেই প্রবল বাধা। সাদ্দামকে ছিনিয়ে নিতে পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, গতকাল দেখিয়েছিলাম। তারপর থেকেই দুই ভাই বেপাত্তা। ওই ডিঙিতে চড়ে তল্লাশিতে বাঁধানো সুড়ঙ্গের খোঁজ পেয়েছে পুলিশ। সাদ্দামের গ্রাম থেকে কুলতলি থানার ঢিলছোড়া দূরে। সেখানে কি করে 15 বছর ধরে পুলিশের নজরের বাইরে থেকে গেল এই সুড়ঙ্গ পথ? সাদ্দাম শাসক যোগ কি এখানেও? তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই যে সাদ্দাম এরকম ভাবে সাদ্দাম হয়ে উঠছে। তো এটা তো পুলিশ প্রশাসনকে এবার এটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা তো বারবার করে এই যে একটার পর একটা বিভিন্ন জায়গা থেকে নাম বেরিয়ে আসছে, তাদের কীর্তিকলাপ আসছে, টেলিভিশন চ্যানেলে সারা বাংলার মানুষ দেখছে। এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয় পশ্চিমবঙ্গ পুলিশের জন্য। It is still too early to say what it was being used for.
একটা সুড়ঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই, আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা হচ্ছিল, উই উইল ফাইন্ড দিস আউট। এটা আপনি যে ওখানে হয়েছে USA, you will call it an intelligence failure? It is easy to say. There is always, you can say in hindsight, it is intelligence failure. Some of it could be there, some of it is, sometimes things will happen. বাহ, ডিজি সাহেব ট্রাম্পের গুলি খাওয়ার উদাহরণকে সামনে আনলেন। এই সুড়ঙ্গ পথ এতদিন ধরে চলছে কি করে পুলিশের চোখে ধুলো দিয়ে তার জাস্টিফিকেশনে। এখানে ইন্টেলিজেন্স ব্যর্থতার কথা মানছেনই না। একের পর এক ঘটনায় লোক তাহলে প্রশ্ন করবে না, বিরোধীরা প্রশ্ন তুলবে না, বাংলা কি মগের মুলুক? মাৎসন্যায় চলছে বাংলায়। কি ভাবছেন সাদ্দামকে নিয়ে? সে তো পাক্কা সোনার ছেলে, তাই না? এক সুড়ঙ্গ কত কি না সামনে আনলো, দেখলেন তো। সাদ্দাম সর্দারের আতা পাতা নেই এখনো, তবে তার খোঁজ মেলার আগে খোঁজ মিলতে শুরু করেছে তার কীর্তি, যা শুরু থেকে শেষ চোখ কপালে তুলবেই আপনার। নকল সোনার কারবার, আর এর থেকেই তো শুরু। যে অভিযোগের তদন্তে পুলিশ গিয়েছিল, তারপর কি হলো? আগ্নেয়গিরি। এখন দেখা যাচ্ছে কিচ্ছু বাদ নেই, আন্তর্জাতিক যোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও পুলিশ মনে করছে এই প্রতারণা চক্র আন্তঃরাজ্য খালি নয়, আন্তর্জাতিক, কারণ এর সঙ্গে প্রতিবেশী যে বাংলাদেশ, তারও কিন্তু যোগাযোগ থাকা রুল আউট করতে পারছেন না পুলিশের আধিকারিকরা। তার কারণ এর আগে বিভিন্ন সময় বাংলাদেশি যে জলদস্যুরা, তারাও কিন্তু এই এলাকায় ঘাঁটি গেড়েছে, এমন হদিশও মিলেছে, এবং সেখান থেকেই একটা আন্তর্জাতিক র্যাকেটের যেমন হদিশ মিলছে, তার পাশাপাশি এই অপরাধীদের যে মোডাস অপারেন্ডির ক্ষেত্রে এই ধরনের যে সুড়ঙ্গ ব্যবহার করা, সেটাও কিন্তু উঠে আসছে। তার মানে আন্তর্জাতিক চোরাচালান করত সাদ্দাম। তবে এখানেই শেষ নয় সাদ্দামের কারনামা। চাঞ্চল্যকর সব তথ্য। সাদ্দাম নাকি নোট ছাপাতো, হ্যাঁ, জাল নোট, পুলিশ তো তাই বলছে। তার কীর্তির শেষ নেই। পুলিশের কাছে খবর যে পুলিশ বিভিন্ন সূত্র থেকে তারা খবর পাচ্ছিল যে জাল নোটের একটা কারবার চলছে। সাদ্দামের নামে সরাসরি অভিযোগ না থাকলেও কিন্তু পুলিশের তথ্য বলছে যে সাদ্দামের নাম কিন্তু সেখানে একাধিকবার উঠে এসছে। খাতা পেন নিয়ে বসুন, গুণে শেষ করা যাবে না। এই সাদ্দাম নকল সোনা, নকল মূর্তি, দামি দামি মূর্তি, তার কারবারের পাশাপাশি নকল অ্যান্টিকের ব্যবসাও ফেঁদে বসেছিল। একটু আগে বললাম না, আন্তর্জাতিক যোগ। নকল অ্যান্টিক, রাইস পুলার, এইগুলো নিয়ে যে প্রতারণা চক্র, সেটা আজকে নয়, 20 থেকে 25 বছর ধরে এই চক্র এই সমস্ত এলাকায় সক্রিয়, এবং ভিন রাজ্যের ব্যবসায়ীরা এসেও এখানে এই চক্রের পাল্লায় পড়েছেন, সেটাও কিন্তু একাধিক উদাহরণ আছে। খুব কম দামে খুব মূল্যবান কোনো অ্যান্টিক মূর্তি বিক্রি করা টোপ দেওয়া হয়, এবং তারপরে যখন ক্রেতা এখানে আসেন, একদিকে টাকা তো তিনি খোয়ানি, তার পাশাপাশি তাকে আটকে রাখারও একাধিক ঘটনা ঘটেছে, যেখানে তাদেরকে আটকে রেখে মুক্তিপণ চাওয়া হয়। এর আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং CID একাধিক এইরকম চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে, কিন্তু তারপরও কিন্তু সেই চক্রকে একেবারে সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে এর আগেও সাদ্দাম গ্রেপ্তার হয়েছিল, তারপরেও কিন্তু তার বাড়বাড়ন্ত কমেনি, এবং এই এলাকায় একাধিক খুনের পর্যন্ত ঘটনা ঘটেছে। বাইরে থেকে লোকজনকে সহজে তাদেরকে প্রলোভন দিয়ে নিয়ে এসে সোনা এবং মূর্তি দেওয়ার নাম করে তাদেরকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া, এমনকি প্রয়োজনে খুন করে দেহ পর্যন্ত ভাসিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু তোলা হচ্ছে। এই সোনার মূর্তির লোভ দেখিয়ে তাদেরকে টাকা নিয়ে এখানে ডাকা হয়, তারা টাকা নিয়ে আসে এবং তাদেরকে মারধর করে, এবং যেগুলো বেশি বাড়াবাড়ি হয় তাদেরকে মানে ওই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হয়। 2 নম্বরই সোনা মূর্তি নিয়ে অনেককে মার্ডার করা হয়েছে, অনেক খুন মার্ডার হয়েছে জালাবেড়ে 2 অঞ্চলের, এই 45 এবং 36-এ এখানে একটা এই চক্র আছে, বড় চক্র আছে। বাইরে থেকে মানুষকে নিয়ে এসে তাদেরকে ঠকানো হয়েছে নকল সোনা দেখিয়ে, এ তো সবাই জানে, নতুন বিষয় না। এই ঘটনা, এই দুষ্কৃতীরা বারে বারে এসব ঘটনা ঘটাচ্ছে, এর মাথায় তৃণমূলের হাত।
সুন্দরবন লাগোয়া এই নদী নালার দেশের এই যে দুর্গমতা, সেই দুর্গমতাকে ব্যবহার করে এবং কোথাও অবশ্যই পুলিশি নজরদারির অভাবকে কাজে লাগিয়ে এই এলাকার একাধিক গ্রামে এই ধরনের চক্র সক্রিয় এবং সেরকমই একটা চক্রের সঙ্গে যুক্ত সাদ্দাম এবং তার ভাই। এই ব্যবসা চলতো কিভাবে? পরতে পরতে রহস্যের জাল। জানা যাচ্ছে বিচ্ছিন্নভাবে ক্রেতাদের টোপ দিয়ে পয়তারহাট গ্রামে আনা হতো। হাতে গরম সোনার মূর্তি, প্রাচীন জিনিস, অ্যান্টিক, অথচ কম দাম, এমন নানা প্রলোভনের হাতছানি, এবং তাতেই একবার পা দিলে সব শেষ। বুঝতে পারছেন শিকড় কতটা গভীর, অপরাধের না জানে কত স্তর। এমনকি অভিযোগ এও উঠছে এত বেপরোয়া ছিল সাদ্দাম আর তার গ্যাং যে খুন করতেও হাত কাঁপত না। আর তাতে নাকি কাজে আসতো ওই সুড়ঙ্গ, দেহ ভাসিয়ে দিতে। একজন ব্যক্তি শুধুমাত্র প্রতারণা করার জন্যই কি সে সুড়ঙ্গ তৈরি করলো? না, এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র। তার কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে যারা জঙ্গি কার্যকলাপ করে তারা কিন্তু একমাত্রই সুড়ঙ্গকে ব্যবহার করে। অর্থাৎ তার পেছনে কারা কারা রয়েছে, তার মাথায় কার কার হাত রয়েছে এবং কে তাকে বুদ্ধি দিত, এখন পুলিশ এটাই জানতে চায় এবং তার জন্য সাদ্দামের হন্য হয়ে খোঁজ করছে পুলিশ। দাঁড়ান, আরো আছে, আরো অভিযোগ, আরো বড় আশঙ্কা, সাদ্দামের জঙ্গি যোগ। এই দিকটিও কিন্তু এখন তদন্তকারীদের খাস নজরে তো থাকবেই। এই এলাকা কি তাহলে দুষ্কৃতীদের অবাধ স্বর্গরাজ্য হয়ে উঠেছিল? সাদ্দামের নিশ্চিন্ত ঠিকানা, যা খুশি করা যায়। মাৎসন্যায় দেখালাম না শুরুর আগে? এই বাংলায় যে যেমন খুশি চলতে পারে, বাড়ির নিচে সুড়ঙ্গ কাটতে পারে, ঠাসিয়ে চড় মারতে পারে কেউ কাউকে, সালিশি ডেকে বাড়িতে চেন দিয়ে বেঁধে বিচার ব্যবস্থা বসানো যায়, এটা মাৎসন্যায় ছাড়া কি? এই প্রশ্ন উঠবে না আজ? ফুলতলিতে রীতিমতো সাম্রাজ্য গেড়ে বসেছিল এই সাদ্দাম সর্দার। পুলিশ দুয়ারে পৌঁছলে তাদের জন্য বরাদ্দ ছিল গুলি। ভয় ডরের বালাই নেই। এহেন সাদ্দাম এখন কোথায়? কোথায় হাওয়া হয়ে গেছে সাদ্দাম? পুলিশ খুঁজছে কিন্তু পাচ্ছে না। বাড়ির 2 মহিলাকে অ্যারেস্ট করেছে, নাগাল পায়নি এখনো সাদ্দামদের। হঠাৎ চমক সেখানেই, দেখা গেল ময়দানে দুর্দার করে নেমে পড়ল বিশাল বাহিনী। তারপর হুলস্থুল। বিশাল পুলিশ বাহিনী সাদ্দামের যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আরেকটি জায়গায় তারা হানা দেয়। সাদ্দামের একেবারে সঙ্গী যারা, তারা কিন্তু এখানে ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। পুলিশ হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই জায়গায় মূলত দেখা যায় যে বেশ কিছু লোকজন তারা পালিয়ে যায়। পুলিশের অনুমান তার মধ্যে সাদ্দামও ছিল। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। আপনি দৌড়ে পালাচ্ছিলেন কেন? ভয় দেখে পালাচ্ছি। কি কারণে ভয় পেয়েছিলেন? পুলিশ দেখে। হ্যাঁ, পুলিশ দেখে কেন? নিশ্চয়ই আপনি কোনো অন্যায়ের সাথে যুক্ত রয়েছেন। না, অন্যায়ের সঙ্গে যুক্ত নেই। হ্যাঁ, পুলিশ প্রশাসন দেখে। আমি কি বলবো দাদা, আমার প্রচন্ড ভয় হচ্ছিল। সাদ্দামের খোঁজ জারি, পুলিশ খুঁজছে। সাদ্দামের আতা পাতা নেই। পাওয়া গেছে সুড়ঙ্গ, যা পুলিশ জানতোই না। সুড়ঙ্গটা নাকি 15 বছর বয়স। ভাবুন, এই তো বাংলার অবস্থা, মাৎসন্যায়। কিন্তু সেখানেই রাজনীতি চুপ করে নেই। শোনাবো আপনাদের। দুষ্কৃতীদের ভয় এলাকার অন্য গ্রামের মানুষও কিন্তু মুখ খুলতে ভয় পান। কিন্তু ক্যামেরার বাইরে তাদের সঙ্গে কথা বললে জানা যায় এই যে একদম প্রান্তিক যে গ্রাম, এই গ্রাম শেষে আবার খাল রয়েছে, তারপরে আবার নতুন করে রাস্তা শুরু হয়েছে ওপারে, অর্থাৎ এটা একদম বিচ্ছিন্ন একটা গ্রাম। সেই গ্রামগুলোতে কিন্তু বাইরের লোকের নিয়মিত যাতায়াত রয়েছে। পয়তারহাট গ্রামে পুলিশি অভিযান, তারপর যেন হাটে হাঁড়ি ভেঙেছে বিতর্কের। এত কিছু চলতো, কেউ কিচ্ছুটি জানতো না, নাকি জেনেও না জেনে থাকা, দেখেও না দেখা, এটাই তো নিয়ম। বিরোধীদের দাবি সব জানতো তৃণমূল, শাসক মানতে নারাজ। সাদ্দামের বাড়ি ঘর এ নিয়ে কি জানতো স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন? বাড়িটার কি অনুমতি রয়েছে তো, যেই জায়গায় বাড়িটা হয়েছে? না না না, সেটা আমার আসার পরে থেকে অনুমতি আসেনি, এখনো পর্যন্ত অনুমতি নেয়নি। বাড়িটা হয়েছে যেই জায়গায়, বাড়ির প্ল্যান পাস করা আছে তো? না, আমি জানি না। আমাদের এই সময়কালের মধ্যে সে প্ল্যান পারে আমার হাত থেকে যায়নি। আপনার আগে যিনি ছিলেন তিনি বাড়ির প্ল্যান পাস করেছেন? বাড়ির প্ল্যানটা আছে তো? বাড়ির প্ল্যান বলতে পারবো না, আগে আর এক্স প্রধান কি করেছে সেটা বলতে পারবো না। এ তো মহা গেরো, এখন শুধুই হাত তুলে নেওয়ার খেলা।
এভাবে মুক্তি মিলবে নাকি আরো প্রশস্ত হচ্ছে জল ঘোলার পথ? এদের জন্যই তো আজকে তৃণমূলের যাকে বলে এরা এদের দায়িত্ব হচ্ছে মেশিনারি, এরা হচ্ছে ইলেকশন মেশিনারি। ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে, সংবাদ মাধ্যম সুড়ঙ্গয়ে ঢুকে গেছে, তারপর পুলিশ গেছে। এরা যে ইললিগাল ব্যবসাগুলো করে তার 70-30 হিসেবে কালীঘাটে পৌঁছয়। পুলিশ খবর পেয়েছে, পুলিশ তাকে সন্ধান করতে গেছিল, ফলে আইনে যা যা আছে তাই হবে। এখন সুড়ঙ্গ দেখতে পেয়েছেন খাটের তলায়, এরপরে নতুন কোনো মনুমেন্টেরও সন্ধান পাবেন। এই দল সব জানে, এই দলের শীর্ষ নেতৃত্ব সব জানে। দেখা যাক এই সুড়ঙ্গ পথ ধরে পুলিশ কত দূর এগোতে পারে। মাতলা নদী হয়ে সোজা ওপার বাংলায় নয় তো, তেমন কোনো কানেকশন নেই তো। ঠোঁট কাটার নজর কিন্তু এড়ানো যাবে না। তবে এবার অন্য এক ছবি আপনাদের সামনে আনি। দেখুন, মাৎসন্যায়ের ছবিতে ভরা বাংলা, যার খুব কমন তোলাবাজি, রাজ্যের মানুষের গা সওয়া। এই কথাটা শুনলে আপনাদেরও আজকাল আর তেমন কিছু মনে হয় না, মনে হয় এই তো রোজকার খবর, কি আছে এর মধ্যে। বাড়ি, দোকান, বাজার সব জায়গা থেকে তোলাবাজিটাই এখন রাজ্যের দস্তুর। কিন্তু যদি বলি প্রতিরক্ষা মন্ত্রকের মিসাইল ছুড়তেও তোলা চাওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই সেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেতে পারে। তেমন কাণ্ড হয়েছে বাংলা তো এটা। এখানে তোলা চাওয়া হয়েছে রকেটের পরীক্ষা নিরীক্ষার জন্য। বিশ্বাস না হলে দেখুন। আকাশেই শত্রু দেশের মিসাইল ধ্বংস করে দেওয়া, এয়ার টু এয়ার মিসাইল কলিশন। 17 এবং 19 জুলাই জুনপুটে এই পরীক্ষা করার কথা ছিল প্রতিরক্ষা বিভাগের DRDO। ঠিক তার আগের দিন বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, এই সোহেল, আমিন সোহেল, বড় নেতা তৃণমূল কংগ্রেস, এর নেতৃত্বে এলাকায় শুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি, মিসাইল সেটআপের জমির মধ্যে শুটকি মাছ শোকানো হচ্ছে। ডিফেন্সের DRDOর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে। এখানেই থামেননি শঙ্কুদেব। তার অভিযোগ, মিসাইল ছোড়ার জন্য সেনাবাহিনীর কাছে তোলা চেয়েছেন কাঁথি পঞ্চায়েত সমিতির বিরোধী নেতা তৃণমূলের আমিন সোহেল। DRDOর এই প্রকল্প তবেই উনি করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয়। এই অভিযোগ স্পেসিফিক্যালি বসে করছি এবং পুরো বিষয় এখানকার DM, এখানকার SDO, ইভেন এখানকার চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে জানিয়েছে DRDO দফায় দফায়। এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দেয়নি। শঙ্কুদেবের অভিযোগ, রাজ্য সরকারের অনুমতি না পাওয়ায় 17 এবং 19 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। DRDO চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রীকেও। আজকে সকালবেলা হচ্ছে সরাসরি DRDOর তরফ থেকে ডক্টর সমীর কে কামাত, ডিরেক্টর DRDO, তিনি রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজে চিঠি লিখেছেন। শঙ্কুদেবের দাবি, মৎস্যজীবীদের ক্ষতিপূরণ দিতে রাজি DRDO। তারপরও তৃণমূল নেতার তোলাবাজির চাপে বিপন্ন দেশের প্রতিরক্ষা গবেষণার গুরুত্বপূর্ণ প্রকল্প। শঙ্কুকে ঠাট্টা করেই অভিযোগ এড়িয়ে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। যিনি বলছেন তার সঙ্গে তাকেই তো ওই যন্ত্রে বসিয়ে উৎক্ষেপণ করে দেওয়া উচিত। মানসিকভাবে রোগগ্রস্ত তিনি মানসিক চিকিৎসককে দেখান, নিশ্চিতভাবে তিনি ভালো হয়ে উঠলে আবার সাংবাদিকদের সামনে আসবেন। যিনি বলছেন তিনি কবে ডিফেন্সের মুখপাত্র হলেন বলতে পারবো না। অভিযুক্ত তৃণমূল নেতা আমিন সোহেল সেনাবাহিনীর কাছে তোলা চাওয়ায় অভিযোগ উড়িয়ে দিলেও স্পষ্টতই জানালেন বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে DRDOর প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলছে। যদি হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়, জুনপুরে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হয়, আমি বলতে চাই শুধু জুনপুর বা মাজলাপুর অঞ্চলের মানুষ নয়,
কাঁথির মানুষেরও কিন্তু জীবন বিপন্ন হতে পারবে। এই ঘনবসতি এলাকায় পারমাণবিক মতো উৎক্ষেপণ করাটা ঠিক হবে না। যেখানে ডিআরডিও যে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করছেন জুনপুটে, সেই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র এবং জনবসতির যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে 40 মিটারের দূরত্ব। এরপরও যদি প্রশ্ন না তুলি যে বাংলা জুড়ে মাৎসন্যায়, তাহলে আর কখন তুলব? দেখুন, যে যুক্তি এই ডিআরডিওর পরীক্ষা নিরীক্ষা আটকানোর ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রে দেখানো হচ্ছে, যদি ধরেও নি সত্যি সেই সম্ভাবনা রয়েছে, তাহলেও তোলা আদায় জাস্টিফাইড। তোলা চাওয়া হবে ডিআরডিওর থেকে। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ডিআরডিও। তাহলে জেসিবি জয়ন্তদের কোন মুখে আর আটকানো যাবে? কোন মুখে নেতারা বলছেন ওদের কড়া শাস্তি চাই? কোন মুখে সৌগত রায় আর মদন মিত্ররা বলছেন যে এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই? বিশ্বাসযোগ্য নয় বলেই তো বারবার মাৎসন্যায় বিষয়টা উঠছে। কিন্তু এই পরিস্থিতিতেও বিরোধীরা সুযোগ নিতে পারছে, সুযোগের ব্যবহার করতে পারছে। বহুদিন পর বিজেপি যেন একটু চাঙ্গা হয়েছে 21শে জুলাইকে সামনে রেখে। তার আগে শুভেন্দু অধিকারীরা একের পর এক কর্মসূচির কথা বলছেন। 21শে জুলাই তো আছেই আলাদা, কিন্তু এর মধ্যেই শুভেন্দু অধিকারী আজ ওই ভোটের সময় কি কারচুপি হয়েছিল মানে লোকসভায়, তা বের করছেন, নাম ধরে ধরে বলছেন। এবং তার অভিযোগ কার বিরুদ্ধে জানেন? রাজ্যের পুলিশ নয়, সিবিআই এর বিরুদ্ধে। যখন এই মাৎসন্যায় নিয়ে প্রশ্ন, সাদ্দামদের নিয়ে প্রশ্ন, যখন ডিজি নতুন হয়েছেন, আবার রিঅ্যাপয়েন্টেড হয়েছেন রাজীব কুমার, তাকে নিয়ে প্রশ্ন, শুভেন্দু বলছেন সিবিআই ঘুমিয়ে আছে, তাই আবার ডিজি হলেন রাজীব কুমার। ডিজি অন্তর্বর্তী জামিনে আছেন, সিবিআই ঘুমাচ্ছে নিশ্চয়, সুপ্রিম কোর্টে মামলাটা তুলছে না। একটা অন্তর্ভুক্তি জামিনে থাকা লোক, যিনি নিজে টেন্টেড সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করেছেন, তার সম্পর্কে উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এই সরকারের লাজ লজ্জা নেই বলে ইলেকশন কমিশনের সরিয়ে দেওয়া লোককে পুনরায় ওই পদে বসিয়েছেন। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।